6 জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্ভোগ চরমে। 16 জুন পর্যন্ত চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা স্থগিত। দেশের স্বাস্থ্য সেবায় জনগণের আস্থা ধরে রাখতে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে সরকার নিশ্চুপ, ডাক্তার শফিক। বেইমানি করা বিএনপির পুরনো অভ্যাস, নাহিদ। আসসালামু আলাইকুম, নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। আইগাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বৃষ্টিপাত কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সহ বিভিন্ন এলাকায়। এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। সড়ক, মহাসড়ক, ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে অবর্ণীয় দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গতরা। নতুন করে নদ নদীতে পানি বাড়লে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বানভাসী মানুষেরা। অন্যদিকে কক্সবাজারে পাহাড় ধসে নিহত হয়েছে এক গৃহবধূ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। চারিদিকে পানি দেখে মনেই হতে পারে বিস্তীর্ণ জলরাশির মাঝে ছোট ছোট দ্বীপ। চট্টগ্রামের 6টি উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ফলে দক্ষিণ ও উত্তর চট্টগ্রামে 7.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। আমরা বাড়ি ঘরে তো থাকি না পারে, ফাট পালং ফ্রিজ একবারে সম্পূর্ণ কিছু বেগিন আর নষ্ট। এখন আমাদের ওখানে প্রায় 80% ঘর কি মানে ওই কাঁচা ঘর সব পড়ে গেছে। তার টানে দুয়ার রান্না করিও তো হানি পারে, দুয়ার রান্না করিও হানি পারে বাজি চুলা তুলুর দগে বেগিন আর অনেক কষ্ট আছে আর বাসির দে বাজি। জেলার এখন পর্যন্ত 670টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের দেয়া হচ্ছে শুকনো খাবার। বান্দরবনের ধীর গতিতে পানি কমলেও ভারী বৃষ্টিতে মুহূর্তে প্লাবিত এলাকাগুলোতে পানি বেড়ে যায়। জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। গতকালকে পানি কমে গেছিল, এরপরে ঘন্টা 2 ঘন্টা পরে আবার রাত থেকে আবার পানি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। পানি উঠছে, আমাদের অনেক কষ্ট হইতেছে, না পারছি আমরা খাওয়ার পানি, না পাচ্ছি আমরা কোনো। দীঘিনালা ছাড়া খাগড়াছড়ি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নিম্নাঞ্চল থেকে পানি নামছে, তবে দীঘিনালার সাথে রাঙামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। এখানে প্রায় 50 কিলোমিটার মতো পানিবন্দী এবং বিপুল পরিমাণে ফসলি জমি এখানে পানির নিচে তলায় গেছে। বন্যার কারণে আমাদের ঘর বাড়ির পানির নিচে, আমরা নিচের বাড়িতে হয়ে অন্য এক বাড়িতে অবস্থান করতেছি। এদিকে রাঙামাটি জেলায় নতুন করে কোথাও পাহাড় ধসের ঘটনা না ঘটলেও ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ির মারিশা এলাকায় প্রধান সড়কের বড় একটি অংশ ধসে পড়েছে। ফলে বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 5 দিনে টানা বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী লাখো মানুষ। টেকনাফের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের। আমাদের এখন জলবদ্ধতার কারণে বারলিয়া নগর থেকে মেইন রোড আসাটা এমন যে সমস্যা হয়ে গেছে। কারণে আর ডুবে গিয়ে আর বাড়িতে আনতে পারি আর আশ্রয় কেন্দ্র তাই গিয়ে। উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগর ট্যাংরা ইউনিয়নের মনু নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হবিগঞ্জে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়া অন্তত 50টি গ্রামের পানি কমতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি পানিবন্দী মানুষের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 16 জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। বোর্ডের অধীন সংশ্লিষ্ট 5 জেলায় স্থগিত থাকবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি। সরকার পরিস্থিতি মোকাবিলায় দায়বদ্ধতা, আন্তরিকতা ও মমত্ববোধ নিয়ে কাজ করছে জানিয়ে মাহাদি আমিন বলেন, বন্যা দুর্গত এলাকায় খাদ্য, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ত্রাণ কর্মকাণ্ডে যুক্ত হতে প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা বন্ধ করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে আগামী 16 জুলাই পর্যন্ত বন্যায় দুর্গত পরিস্থিতি বিবেচনায়
চট্টগ্রাম বোর্ডে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি বিবেচনা করে দুর্গম এলাকা পর্যন্ত ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে 500 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন। শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। এদিকে বিকেলে খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ত্রাণ প্রতিমন্ত্রী। দেশের চিকিৎসা ব্যবস্থায় জনগণের পুরোপুরি আস্থা ধরে রাখতে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি জরুরি বলেও মনে করেন প্রধানমন্ত্রী। সেই জন্য জীবনযাপন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সরকার কাজ করবে বলে জানান তিনি। শনিবার ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে তিনি এসব কথা জানান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শনিবার ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কলেজ ক্যাম্পাসে শহীদ মিলন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সেখানে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধানের পাশে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব ডিএমসি অডিটোরিয়ামে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে মত বিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞান জ্ঞান হলেও এই পেশার ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজের ভূমিকার প্রশংসা করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। স্বাস্থ্য সেবা নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। শুধু বাজেট এই বছর যে বাজেট আমরা বেশি রেখেছি শুধু তাই নয়, বাজেট বৃদ্ধির সাথে সাথে বাজেট যেরকম বাড়িয়েছি একই সাথে সরকার এটার সাথে সাথে সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। রোগ প্রতিকারের চেয়ে জীবনযাপন প্রক্রিয়া সচেতনতা বৃদ্ধি করা গেলে রোগ নিরাময় সহজ বলেও জানান তারেক রহমান। একজন রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্রের যেই খরচ হয় তার থেকে যদি প্রিভেনশনের ব্যাপারটায় জোর দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি এমন একজন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে রেডি করতে পারি যে ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে যে কি কি কাজ থেকে বিরত, কি কি খাওয়া, লাইফস্টাইল কেমন হলে বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে, তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে। হাসপাতালগুলোকে পরিচ্ছন্ন রাখতে চিকিৎসকদের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে গুলশানের বর্তমান কন্টিনেন্টাল হাসপাতাল ও সাবেক ইউনাইটেড হাসপাতালে তাকে দেখতে গিয়ে চিকিৎসকদের কাছ থেকে তার স্বাস্থ্যের বিস্তারিত খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। গত বৃহস্পতিবার বগুড়ায় নিজ বাসায় প্রচণ্ড বুক ব্যথা অনুভব করায় ডাক্তার পাভেলকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে বগুড়া থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডাক্তার NAM মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ডাক্তার পাভেলের চিকিৎসা চলছে। পাকিস্তান ভাঙার দায় নিতে চাননি বলেই বিচ্ছিন্নতাবাদী তকমা লাগার ভয়ে স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকার করেছিলেন শেখ মুজিবুর রহমান। শনিবার ঢাকায় রাওয়া ক্লাব আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, বিজয়ের পর ক্ষমতাসীনরা প্রচার করে আসছিল 7ই মার্চের একটা ভাষণেই দেশ স্বাধীন হয়ে গেছে, অথচ শহীদ জিয়ার ঘোষণাতেই মুক্তিযোদ্ধারা উদ্দীপ্ত হয়েছিলেন। নজরানা চৌধুরী রিপোর্ট।
ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়া। শনিবার রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত এই আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, ইস্টবেঙ্গল রেজিমেন্ট না থাকলে মুক্তিযুদ্ধে এত দ্রুত জয়লাভ করা যেত না। যখন ক্র্যাকডাউন করলো পাকিস্তান আর্মি 25শে মার্চ, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য। আলোচনা অনুষ্ঠানে যোগ দেয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতার অর্ধ শতাব্দী পর দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি। যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। তারা যাতে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে লালন করেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধারণ করেন, গণতন্ত্রের বাংলাদেশকে লালন করেন। পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যারা পদকে ভূষিত হবেন তাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মানিত করা হবে বলেও জানান মন্ত্রী আহমেদ আজম খান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, সীমান্তে ভারত উস্কানি দিচ্ছে, হত্যাকাণ্ড চালাচ্ছে, পুশ ইন করছে, অথচ সরকার নিশ্চুপ আছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আর নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করা বিএনপির পুরনো অভ্যাস। শনিবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারা। রংপুর থেকে আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় AKM মইনুল হকের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে শনিবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে 11 দলীয় জোট এই বিভাগীয় সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো অজুহাত নয়, সরকারকে দ্রুত জুলাই গণহত্যা, হাদি হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যার বিচার করতে হবে। সীমান্তে বিএসএফের হত্যা ও পুশ ইনের ঘটনায় সরকারের নীরবতার সমালোচনা করেন তিনি। আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। বিস্তীর্ণ এলাকা জুড়ে সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কুলু পেটে বসে আছে। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। শুধু প্রতিবাদ করছে না, প্রতিরোধ করার জন্য বিজিবির সৈনিকদের সাথে সমান তালে জনগণ লড়াই করে যাচ্ছে। সমাবেশে সরকারের সমালোচনা করেন 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। আমাদের সেনাবাহিনীর সংখ্যা 1 কোটির উপরে। এই যুবকেরা যারা এখানে মাঠে আছে তারা সবাই বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে। সুতরাং এইদিকে ক্যালকাটা হারাবেন, ওইদিকে হিমাচল হারাবেন, আর অন্যদিকে কাশ্মীর হারাবেন। সুতরাং এদিকে পা বাড়েন না। বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। এইখানে আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, অভিজ্ঞ আছেন, তারা ভালো বলতে পারবেন, 90-এর গণ অভ্যুত্থানের পরে সকলের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করেছিল। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ স্থলে জড়ো হন নেতা কর্মীরা। AKM মইনুল হক, এনটিভি নিউজ, রংপুর। দিনাজপুর, জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 10 জনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ।
শনিবার ভোরে জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে 2 নারীসহ 3 জনকে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। একই সময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্তে 3 নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির প্রতিরোধে তারা ব্যর্থ হয়েছে। অপরদিকে দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে বিএসএফ 4 জনকে পুশ ইন করলে তা প্রতিহত করে বিজিবি। বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে তারা। পলাতক শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবেন কিনা সেটা তার বিষয়, কিন্তু আদালত তাকে অবিলম্বেই চায়। শনিবার বিকেলে শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, যারা ডিসেম্বরে দেশে ফেরার হুমকি দিচ্ছেন তাদের প্রতিরোধে সবার ঐক্য ধরে রাখতে হবে। শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচারও হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর। কোনো অবস্থায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে এদেশের মানুষ ছাড় দেবে না। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নিজেদের মধ্যে রাজনৈতিক বিভেদ তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে গণভোট বাস্তবায়নে সরকারকে চাপ দিতে হবে। বলেন, জুলাই দল কোনো দলের নয়, বরং দুনিয়ার নজিরবিহীন আন্দোলন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা। আমাদেরকে একটা পলিটিক্যাল কনসেনসাস প্রয়োজন, জাতীয় ঐক্য প্রয়োজন। আমরা যেন নিজেরাই আবার সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা পেয়ে জাতিকে বিভক্ত করে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি না করি, এটাই হোক আজকের প্রকাশন অনুষ্ঠানে দৃঢ় অঙ্গীকার। তো আপনাকে তো আমরা কালকেই চাই, অতএব কোনো স্ট্যান্ডবাজি করবেন না। অতএব আমাদের এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। আর কোনো অস্থিতিশীল পরিবেশ বাংলার মানুষ আর কখনো গ্রহণ করবে না। সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে 700 বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে দানের টাকা। শনিবার দুপুরে প্রায় 2 সপ্তাহ তালাবদ্ধ মাজারের 3টি ঐতিহাসিক ডেক ও 5টি দানবাক্স খুলে গণনা শুরু হয়। 5 বস্তা নগদ টাকা ছাড়াও বিচিত্র দাবি ও আবেদন সম্বলিত বিভিন্ন চিরকুটও পাওয়া যায় দানবাক্সে। গত 19 দিনে মোট 47,10,153 টাকা পাওয়া গেছে। দিনভর দীর্ঘ গণনা শেষে মাজার ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিপুল পরিমাণ অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সরকারের নীতিগত সহায়তা ও বেসরকারি খাতের বিনিয়োগ পেলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হওয়া সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ আউটব্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, দেশের পর্যটন সম্ভাবনাকে বৈশ্বিক পর্যায়ে আরও সুসংগঠিতভাবে উপস্থাপন এবং আন্তর্জাতিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদার করার লক্ষ্যে বটোয়া প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট। এতে পর্যটন মন্ত্রণালয় সহযোগিতা করবে বলেও জানান তিনি। প্রবাসের খবর। সৌদি আরবের জেদ্দায় মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত হাই আল নাজালা এলাকায় উদ্বোধন হয়েছে ফ্রেশ ফিশ আধুনিক মাছের দোকান। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী 2 বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ ইকবাল ও সোহেল ফিতা কেটে এই মাছের দোকানের উদ্বোধন ঘোষণা করেন। এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন। আরও উপস্থিত ছিলেন মঈন চৌধুরী, গিয়াস উদ্দিন, মফিজুল আলম, আব্দুল কাদের, মোহাম্মদ ইদ্রিস, মাওলানা আসাবউদ্দিন সহ অনেকে। প্রতিষ্ঠানটির কর্ণধার বলেন, দেশীয় মিঠা পানির মাছ এবং লোহিত সাগরের তাজা সামুদ্রিক মাছের স্বাদ ছড়িয়ে দিতে তারা যৌথভাবে গড়ে তুলেছেন এই আধুনিক মাছের দোকান। খবর শেষ করছি, যাবার আগে আইক্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। 6 জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্ভোগ চরমে। 16 জুন পর্যন্ত চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা স্থগিত। দেশের স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা ধরে রাখতে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে সরকার নিশ্চুপ, ডাক্তার শফিক। বেইমানি করা বিএনপির পুরনো অভ্যাস নাহি।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।